আজ তোমাদের একটা দারুণ গল্প পড়াতে চলেছি। তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা পাঠ্য বইয়ে একটি মারাঠি গল্প দেওয়া হয়েছে। না, মারাঠি ভাষাতে গল্পটা দেয়নি, মারাঠি ভাষার গল্পকে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে। নাম পোটরাজ। মারাঠি সাহিত্যিক শঙ্কর রাও খারাট বা শঙ্করন খারাটের লেখা এই গল্পটিকে বাংলায় অনুবাদ করে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে পোটরাজ গল্পটির সম্পূর্ণ লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা আমি যেমন করব, একই সঙ্গে এই গল্পের কোন কোন অংশ থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও পড়াতে পড়াতে বলে দেব। কাজেই অতি আকর্ষণীয় এই ভিডিওটা থার্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আমার বিশ্বাস আজকের এই ভিডিও দেখলে গোটা গল্পটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই গল্পটি ইন্টারনেট থেকে শুরু করে ইউটিউব কোথাও গেলে তুমি কিন্তু পাবে না। ইউটিউব তথা ইন্টারনেটের বুকে প্রথমবার এই গল্পের সম্পূর্ণ আলোচনা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে দেখছো, তোমাদের তাই অভিনন্দন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভুলো না গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ। কোনো কথা বলবো না, মূল গল্পে যাব তার আগে কয়েকটা বিষয় তোমাদের একটু পরিষ্কার করে বলি। তোমরা অনেকেই বলবে স্যার পোটরাজ জিনিসটা কি। তোমাদের বলে রাখি, পোটরাজ হলো এমন একটি বিলুপ্তপ্রায় সম্প্রদায় যারা দেবী কড়ক লক্ষ্মী বা মারি আইয়ের উপাসক। গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে এদের আজও দেখা যায়। প্রাচীনকালে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে, গ্রামে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো রোগের প্রকোপ দেখা দিলে কিংবা দুর্ভিক্ষ হলে গ্রামবাসীরা মনে করতেন দেবী তাদের প্রতি রুষ্ট হয়েছেন। রুষ্ট দেবীকে সন্তুষ্ট করবার জন্য এবং দেবীর কাছে ক্ষমা প্রার্থনার জন্য প্রতিটি গ্রামে একজন করে পোটরাজ থাকত। তিনি দেবীর কাছে গ্রামের মানুষের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরতেন এবং দেবীকে খুশি করবার জন্য মোটা চাবুক দিয়ে নিজেকে আঘাত করতেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনাতে। গল্প পোটরাজ। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। এখানে দামা হলো একজন ব্যক্তির নাম। দামা ছিলেন সেই গ্রামের পোটরাজ। তার বাড়ির আবহাওয়াটা থমথমে বা খুব ভারী বা খুব শোকের একটা আবহ সেখানে চলছে। কেন? সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। তার বাড়িতে বিভিন্ন জায়গাতে কিছু মানুষ চিন্তাকুল, বিমর্ষ, দুঃখীভাবে হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে। দামার বউয়ের চোখে জল ভরা। দামার বউ কাঁদছে। থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউঝিরা আসছে, অর্থাৎ মেয়ে বউরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। পাড়ার মেয়ে বউরা দামার বউকে সান্ত্বনা দিতে আসছে, একটু সময় থেকে তারা আবার ফিরে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। কিছুক্ষণ অন্তর অন্তর তার বাড়ির দরজায় কেউ না কেউ এসে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধোচ্ছে, লোকে এসে জানতে চাইছে দূর্পাত পোটরাজ কেমন আছে। এখানে দূর্পথ হলো দামার স্ত্রী বা বউয়ের নাম। দামাকে এই গল্পের পোটরাজ যে, তার নাম হলো দামা। দামার স্ত্রী বা বউকে দূর্পথ। দূর্পথকে সবাই এসে জিজ্ঞেস করছে পোটরাজ কেমন আছে, আমাদের গ্রামের পোটরাজ বা তোমার হাজবেন্ড বা তোমার স্বামী দামা কেমন আছে। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। আর দামার স্ত্রী বা পোটরাজের স্ত্রী খুব করুণ মুখে উত্তর দিচ্ছে কোনো রকমে প্রাণটুকু আছে। এই অংশটুকু পড়ে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কঠিন বা কোনো দুরারোগ্য রোগে দামা মানে গ্রামের পোটরাজ আক্রান্ত,
তার বউ কাঁদছে, তাদের বাড়ির আবহাওয়া অত্যন্ত ভারী, গ্রামের সবাই এসে দামার শরীর বা তাদের পোটরাজের শরীর কেমন আছে সেটা জানতে চাইছে। তার স্ত্রী জানাচ্ছে অত্যন্ত খারাপ অবস্থা, শুধু প্রাণটুকু আছে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছনায়। সবাই তার বউকে সান্ত্বনা দিয়ে বলছে, কাঁদছো কেন, কেঁদো না, ঠিক হয়ে যাবে। আমাদের গ্রামে একটা মহামারীর মতন হয়েছে, প্রত্যেক পরিবারেরই কেউ না কেউ এক দুজন করে অসুস্থ, ও পোটরাজ ঠিক হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। উত্তরে পোটরাজের স্ত্রী দূরপথ উত্তর দিচ্ছে, জানি বাবা, তাও ভয় লাগে। লোকটি বলছে, দূরপথ কারু যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। উত্তরে আবার সেই দামা স্ত্রী বলছে, জানি না বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। উত্তরের লোকটি বা দামার প্রতিবেশী আবার বলছে, কেউ না বলেছে, কেউ কি বলেছে যে রোগটা বড় নয়? এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, কঠিন রোগ, এখন আমাদের ঠাকুরের ভরসা, ঠাকুরের মুখের দিকে তাকাতে হবে, অর্থাৎ ঠাকুরের কৃপা দৃষ্টি আমাদের উপর যেন বর্ষিত হয়। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান। আবার বলছে, কিংবা এখন যা মা ভরসা, ঠাকুর ভরসা, হয়তো মা ঝেঁটিয়ে নিয়ে যেতে চাইছেন তার কাছে। মার কাছে তো সকলে সমান, মার কাছে সবাই সমান। হতে পারে তোমার স্বামী মায়ের সেবক, কিন্তু মার কাছে সবাই সমান। যদি সময় হয়, মা হয়তো তোমার স্বামীকে নিয়ে যেতে এসেছেন। ঠিক এই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দূরপথ বলে, এই বাচ্চারা, মার বেজম্মাকে, পোটরাজকে ডাকে রে। দেখো প্রতিবেশী সবেমাত্র বলছে, দেখো মায়ের কাছে সবাই সমান। যদি তোমার স্বামীর মৃত্যুর সময় হয়, মা নিয়ে যাবেনি, তার কাছে সবাই সমান। এই সময় হঠাৎ কাক ডেকে উঠল। এই জায়গাতে আমরা কি বুঝবো? গ্রাম্য সংস্কার, যে কাক ডাকা অমঙ্গলের চিহ্ন। পোটরাজের স্ত্রী তাড়াতাড়ি বলছে, বাচ্চারা, ওই দেখ একটা বেজম্মা কাক ডাকছে, ও আমার স্বামীর মৃত্যু কামনা করছে, ও স্বামীর মৃত্যুর সিম্বল আমার, ওকে দূর কর। কাকটা ডেকেই চলেছে। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং এমসিকিউ হতে পারে, কাকের দিকে ঢিল কে ছুঁড়েছিল? দূরপথের ছেলে ছুঁড়েছিল। দূরপথ গজগজ করে আপন মনে একা একা গজগজ করতে থাকে, এই অলক্ষণে কাক এলো, আমার স্বামীকে নিশ্চয়ই নিয়ে যেতে এসে, ইত্যাদি ইত্যাদি। এইরকম। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সামনে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমোট, গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে থেকে ফোঁটা ফোঁটা জল ঝরছে, থেকে থেকে অল্প অল্প বৃষ্টি টিষ্টি হচ্ছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। যাই হোক, পরের অংশটা বলবো, তার আগে তুমি বলো, এই যে এক পাতা গল্প পড়ালাম কেমন লাগলো? ভালো লাগলে, এখনও লাইক না করে থাকলে লাইক করো, বন্ধুদের আমাদের ক্লাসের ব্যাপারে জানাও, আর আমাকে উত্তর দাও, দেখি তো তুমি কতটা মনোযোগ দিয়ে গল্প শুনছো। যে পোটরাজ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? পোটরাজ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে আমাকে লিখে জানাও। কাককে তাড়ানো হলো, এবার দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। তা শুনে দূরপথের প্রাণ শুকোয়। অনেকে বলে কুকুর বিড়াল ডাকাও অমঙ্গল, এখানেও দেখো সেই গ্রাম্য সংস্কার। পোটরাজের স্ত্রী বা দামার স্ত্রী দূরপথের প্রাণ শুকিয়ে ওঠে, ভয় পেয়ে ওঠে। কেন? সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেউ এই কুত্তাটাকে। সে ওই কুকুরের থেকেও জোরে চিৎকার করে বলতে থাকে, হায় রে ভগবান, এই অলক্ষণে কুকুরটাকে কেউ গোর, কেউ কবরে দেয় না কেন? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দূরপাতের পাশে বসা বউটি বলে। দূরপাতের পাশে বসে থাকা তাদের এক প্রতিবেশী বউ, এক মহিলা, তিনি বলছেন, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে, ও হয়তো ভবিষ্যতের কথা বলতে চাইছে। তখন দূরপাতের অন্য পাশে বসা বঞ্চলা, বঞ্চলা একটা মেয়ের নাম বা মহিলার নাম, সে
দামার স্ত্রী বা পোর্টরাজের স্ত্রী দুর্পাতকে বলছে, দুর্পাত তুমি মারি আইয়ের যাত্রায় গিয়েছিলে তো? মারি আইকে, এটা একজন গ্রাম্য দেবী। মহারাষ্ট্রে মারি আইয়ের উপাসক অনেকে আছেন। গ্রাম্য সংস্কার অনুযায়ী গ্রামে রোগ শোক হলে মারি আইয়ের আরাধনা করা হয়। আর এখানে যাত্রা মানে কিন্তু আমরা যে নাটক যাত্রার কথা জানি সেই যাত্রা নয়, দেবীকে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করাকে যাত্রা বলা হয়। যেমন যারা কৃষ্ণ ভক্ত তারা জানো গ্রামে আর কি নগর কীর্তন বেরোয়, কৃষ্ণ সাজিয়ে বা মূর্তি নিয়ে গোটা নগরে ঘোরা হয়, ওই রকম। তো বলছে, বঞ্চলা জিজ্ঞেস করছে দুর্পদকে, দুর্পদ তুমি মায়ের যাত্রায় গিয়েছিলে তো? মায়ের যে নগর কীর্তনের মতো যে পরিক্রমা, তাতে গিয়েছিলে তো? উত্তরে দুর্পদ বলছে, যেতে ভুলি কি করে। সে বঞ্চলা বলছে, তা বলিনি, ভাবলাম এই বিপদের সময়ে যদি ভুলে গিয়ে থাকিস। উত্তরে দুর্পদ বলছে, না, মেয়ের মা যদি নিদয়াও হন তাকে তো কিছু দিতেই হবে। বলছে, মা যদি নির্দয় হন, মেয়ের তো মাকে কিছু দিতেই হবে। আমার মা, আমাদের দেবী মারিয়াই, মারিয়াইয়ের আর এক নাম হচ্ছে কাড়ক লক্ষ্মী। তো বলছে, দেবী যদি আমাদের প্রতি নির্দয় হন, আমি মায়ের মেয়ে, আমার তো মাকে অঞ্জলি দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। এবার বঞ্চল বলছে, ছাড় ছাড়, এসব কথা ছাড়, মা নির্দয় টির্দয় না, তুই ভয় পাস না। আমার মাথায় হঠাৎ মনে হলো যে তুই দেবীর যাত্রায় বেরিয়েছিলি কি না, তাই জিজ্ঞেস করলাম, প্রসঙ্গটা ছাড়। সব দেবতার মধ্যে ওকে তুচ্ছি করি সাধ্যি কি? সব দেবতার মধ্যে আমরা মারি আইয়ের উপাসক, আমরা ওই দেবীকে তুচ্ছ তাচ্ছিল্য করবো এমন কি কোনো সাধ্য আছে? ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছ? ওই দেবীকে যদি কেউ হেলা ফেলা করে, অবহেলা করে, তার কি ক্ষতি হয় সেটা টের তো পাও তোমরা, তোমরা তো জানো। ক্রোধ তেনার বর্ণনার বাইরে, তার ক্রোধ, মারি আইয়ের ক্রোধ রাগ বর্ণনার বাইরে। ওকে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। এবার বলছে, ওকে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার ভালো হয়ে যাবে। তুই দেবীর যাত্রায় গেছিস, দেবীকে হেলাফেলা করিসনি, নিশ্চিন্তে থাক, তোর স্বামী ভালো হয়ে যাবে। সবাই আর কি এই সমস্ত বলে দুর্পদকে সান্ত্বনা দিচ্ছে। মেয়েটি দুর্পদের মুখের দিকে তাকিয়ে যোগ করে আরও কিছুটা কথা বলে, এই দেখো কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পা, দেখো আবার মঙ্গল অমঙ্গল মানে সেই গ্রাম্য সংস্কার। দুর্পা, তোর স্বামীর কিচ্ছু হবে না রে, মা ওকে দেখবেন, তুই নিশ্চিন্তে থাক, তোর স্বামীর কিছু হবে না। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যেই তো ও পোটরাজ। ওর বাপ মা, আমার স্বামীর বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি মা ছোটবেলায় মানত করে এই সন্তান পেয়েছিল। তারা মানত করেছিল, আমাদের গর্ভে যদি সন্তান হয়, মা তোমার সেবায় আমরা তাকে পোটরাজ বানাবো। তাই ও পোটরাজ হয়েছে আর কি, এই কথাটা দুর্পাতের স্ত্রী বলল। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে, প্রতিদিন তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসে না? তার রোষে সে পড়ে কি করে? আচ্ছা, মায়ের রোষে তার সেবক, তার সন্তান কি করে পড়বে বলো তো? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলে পিলে রয়েছে? মা কি জানেন না যে তোদের ঘরে ছোট ছেলে রয়েছে, তোর স্বামীকে কেড়ে নেবে মা, এই হয় নাকি? দুর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে আছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক, ঢোকা পর্যন্ত মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। আমি এই বাড়িতে বউ হয়ে আসা পর্যন্ত প্রতি মঙ্গলবার শুক্রবার তোমার নামে আমি উপোস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, প্রতি বছর তোমার যে প্রদক্ষিণ বা পরিক্রমা বেরোয় সেখানে আমি যাই, তোমায় দুধে দইয়ে চান করাই, তোমায় আমি দুধ দই দিয়ে স্নান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম, কুমকুম লাল রঙের সিঁদুরের মতো গোলা সিঁদুর, দেখবে অনেকে হলুদ কুমকুমের তিলক কাটে কপালে বা ফোঁটা দেয়, সেগুলো দিই। তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই,
প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই, আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে ভেজা কাপড়ে তোমার সামনে গড়াগড়ি করি। দেখবে যে অনেকে ঠাকুরের নামে ওই দণ্ডি কাটার মতন সেই রকম করি। বছর বছর যেমন পারি তেমনি দিই। ছাগল দিতে না পারলে কুকড়ো দিই, ছাগল দিতে না পারলে মোরগ বলি দিই। কুকড়ো মানে মোরগ। তোমার দোরে রক্তের ছড়া দিই। তোমার দরজায় মা, তোমার দরজার সামনে আমি আর কি বলি দিয়ে রক্ত ছড়াই। আমি তোমায় এতভাবে পুজো অর্চনা করি। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? দামার স্ত্রী দূর্পদ এই বলে আর কি দুঃখ প্রকাশ করছে, প্রলাপ করছে। মা, তোমার লীলে বুঝি না, মা তোমার কি লীলা খেলা আমি বুঝি না। দূর্পদ বলেই চলে, বলেই চলে। তার গলায় আরতি, তার গলায় মায়ের প্রতি, দেবীর প্রতি করুণ আরতি। শেষে মারি আই এ মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে। তারপর সে মারি আইয়ের যে মন্দির, তাদের দেবীর মন্দির, তার দিকে ফিরে হাত জোড় করে প্রণাম করে। দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। বলতে চেয়েছে আমার স্বামী ক্রমাগত তার পেট খারাপ, বমি হচ্ছে, এই সব বন্ধ করো, আমার স্বামীকে সুস্থ করে দাও মা। আমার স্বামীর ক্রমাগত বমি, আমার স্বামীর পেট খারাপ, ক্রমাগত সে বমি করছে, তাকে সুস্থ করে দাও মা। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। আবারও দেখো সেই অশুভ একটা ধ্বনি। এই জায়গাতে আমি পরের অংশ পড়ব, তার আগে দুই দাগ দিয়ে আমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। স্যার এটা কবে, ওটা কবে, এই গল্পটা দিন, ওটা দিন, সব অনুরোধ রাখবো, কিন্তু প্রশ্নের উত্তর আমাকে দেওয়া চাই, না হলে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দেবো না। আগে তোমরা প্রশ্নের উত্তর দেবে, যাতে আমি বুঝতে পারি মন দিয়ে তোমরা গল্পটা শুনছো। এখানে দূর্পদ মানে পোঠরাজের স্ত্রী বা দামার স্ত্রী দেবীকে কি রঙের শাড়ি পরাতো, এটা আমাকে লিখতে হবে। দেবীকে কি রঙের শাড়ি পরাতো? আমি একটু আগে বলেছি। চলো অপশান দিয়ে দিই, দুটো, হলুদ নাকি সবুজ। উত্তরটা আমাকে কমেন্টে লেখা চাই। আর এখান থেকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কোন গাছে বসে কাক ডাকছিল? নিম গাছে বসে। আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। শুনে তার হাত পা স্থির, মানে কাকের ডাক মানে নিশ্চয়ই অশুভ কোনো ডাক, এটা মনে করে দূরপথের হাত পা ঠান্ডা হয়ে আসছে। রাতে একটা ফেউ, ফেউ শব্দের অর্থ শিয়াল, শৃগাল, বাড়ির চারিদিকে চক্কর দিতে দিতে, বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে, মানে অন্ধকারকে চিরে, অন্ধকারকে ভেদ করে, অন্ধকার রাতে তীক্ষ্ণ হুক্কা হুয়া করে চিৎকার করতে থাকে একটা ফেউ বা শিয়াল। আর দূরপাতের বুক ধুকধুকি পলকের জন্য থমকায়। তার মানে দূরপাতের মনের মধ্যে যে ধুকপুকানি, সেটা যেন থেমে যায়। সে আরও ভয়ার্ত হয়ে পড়ে, নিশ্চয়ই খারাপ কিছু হবে। এই আশঙ্কা, এই গ্রাম্য সংস্কার তার মনে আরও বদ্ধমূল হতে থাকে। তারপর নতুন দিন হয়। আকাশের মেঘ ঘন করে আসে, চারিদিক অন্ধকার খাখা লাগে, সামনে বৃষ্টি পড়ছে। সূর্য উঁচু হয়ে যায়, মানে সূর্য ওঠে, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গায়ের মোড়ল তার চেলা দুয়ারে আসে। এমন সময় গ্রামের মোড়ল বা গ্রামের প্রধান আর তার সাঙ্গপাঙ্গরা দামা বা দূরপথের বাড়িতে আসে। চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি দামা? পোটরাজের বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না, কারণ বাড়িতে অসুস্থ। তাতে মোড়ল গলা চড়ায়, তাতে মোড়ল আরও জোরে বলে, ওহে দামা, পোটরাজ, বাড়ি আছো? শেষ পর্যন্ত কেউ একজন উকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসে গো। তার মানে
গ্রাম মণ্ডল, গ্রামে যে আর কি যে গ্রাম প্রধান এবং তার যে সভা, তারা এসেছে। দেখো গ্রাম মণ্ডলের লোকজনেরা এসেছে। বঞ্চলা বাই বলে, ওই ওদের বাড়িতে তখন বঞ্চলা ছিল, বঞ্চলা বাই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই, 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু মডেল কোশ্চেনে দেওয়া হয়েছে পোর্টরাজ কতদিন রোদে বেরোয় না। আর একটা প্রশ্ন, পোর্টরাজের বাড়িতে গ্রামমণ্ডলের কতজন লোক এসেছিল, ভালো করে কিন্তু এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়, কে যে কাকে বলে আর কি, এইরকম বিভিন্ন কথা চলছে। কে কি বলবে কেউ জানে না আজ তার কপালে কি ঘটবে, ঠিক তাই, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে। কেউ জানে না কার কপালে কি ঘটবে, কোন বাড়িতে কে মারা যাবে, তবু সবাই সবার কুশল মঙ্গল জানতে চায়, যে অবস্থা কেমন আছে ইত্যাদি ইত্যাদি। ভুলো না দামা গায়ের পোটরাজ। আর এখন যখন মা খেলা শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে অর্থাৎ মায়ের রোষে, মায়ের অভিশাপের মুখোমুখি হবে। মনে রাখবে, আমাদের লোকজন আর কি আলোচনা করছে, দামা হচ্ছে গ্রামের পোটরাজ, মায়ের সেবাইত, তবু মা তাকে ছাড় দিচ্ছেন না, তার মানে মা খুব ক্রুদ্ধ। এখন যে মায়ের সামনে পড়বে তার কপালেই কিন্তু দুঃখ আছে। তাই এই দৌড়ে লোককে আসতেই হবে। মেয়েরা যখন কথা বলছে, দুর্পাত দরজার কাছে গেল, মানে গ্রামের মেয়ে বউরা যখন এইভাবে গ্রামমণ্ডলকে দেখে কথাবার্তা শুরু করেছে, তখন ঘর থেকে পোর্টরাজের বউ দুর্পথ দরজার কাছে গেল। বাইরে আসতে আসতে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পথ, মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন নাম হই। মোড়লকে দেখে প্রণাম করলো। তার অবস্থা দেখে মোড়ল শুধল, দামা কোথায় এ কদিন? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া। এটা কিন্তু আগেকার দিনের একটা সংস্কার। কোনো দুরারোগ্য রোগ হলে তারা রোগের নামটা বলতো না, গ্রামের লোক বলতো মায়ের দয়া, অর্থাৎ মায়ের আর কি দয়াতে এই খারাপ রোগটা হয়েছে, বা মায়ের ক্রোধে এই খারাপ রোগটা হয়েছে। বলতে গিয়ে সে কেঁদে ফেলে। মুখ ঢাকে সে। মুখ ঢাকে সে কে? 4টে অপশান দিয়ে দিল। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? বলো কি, মা তার নিজের ভক্তের প্রতি আঘাত এনেছেন? মোড়ল অবাক হয়। মোড়ল অবাক হওয়ার কারণ 4টে দিয়ে দিল অপশান। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস। হোক পোটরাজ মানুষ, কিন্তু সে তো সকাল সন্ধে মায়ের ছায়ায় বসবাস, মায়ের সেবা করে। তা ঠিক, কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কিন্তু দেবীর ঘুরপাক, দেবীর লীলা খেলা যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে, কে যে দেবীর কোপে, দেবীর রোষানলে পড়বে, আর কে পড়বে না তার ঠিক নেই। তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্পথের দিকে ঘুরে তাকায়। দুর্পথ, আমাদের আর একবার যাত্রা বার করতেই হবে। দেবীকে শান্ত করতে আমাদের মনে হয় দেবীকে নিয়ে আর একবার পরিক্রমা শুরু করতে হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পথ। কিন্তু আমাদের সেবায়িতকে না হলে যাত্রা করা যায় কি করে? কিন্তু যদি মায়ের সেবায়িত, মায়ের পূজারী পোটরাজ না থাকে, তাহলে আমরা যাত্রা করব কি করে? ঠিক, কিন্তু মরদটা তো আমার পড়ে আছে যে, কিন্তু আমার মরদ, আমার স্বামী, সে যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। দুর্পথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। মোড়ল বলছে, দেখো দুর্পথ, যে করেই হোক মাকে নিয়ে পরিক্রমা শুরু করে গ্রামের মন্দির থেকে মাকে গ্রামের সীমানা পর্যন্ত ঘুরিয়ে আনতে হবে। ঠিক, না হলে মায়ের চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো দেবীকে ঠান্ডা করতে গেলে গ্রাম্য সংস্কার অনুযায়ী দেবীর মূর্তিটাকে নিয়ে একদম শোভাযাত্রা বার করে পরিক্রমা করতে করতে দেবীকে গ্রামের বাইরে বের করে দিয়ে আসতে হবে, বাইরের সীমানায় রেখে আসতে হবে। এতে দেবী তুষ্ট হবে, দেবীর ক্রোধ গ্রামের ওপর থেকে কাটবে। জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? মোড়ল এই কথা বলতে বলতে দুর্পাত বলে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রা করা যাবে না কেন? যদি পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গ্রামের লোকরা যাত্রা করতে পারবে না কেন? আবার মোড়ল বলছে, তা কি করে হয়?
সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দুর্পদ এই কথাগুলো বলতে গাঁওবুড়ারা মানে যারা এসেছে, গায়ের যারা মোড়লরা এসেছে, গাঁওবুড়োরা নিজেদের মধ্যে শলায় লাগলো। তারা নিজেদের মধ্যে শলা পরামর্শ করতে লাগলো যে কি করে পোটরাজ ছাড়া, দামাকে ছাড়া এই যাত্রা বার করা যায়। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেলে গেল। কি কথা খেললো? চারটে অপশান দিতে পারে। আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, তাই না? ওই হাই স্কুলে পড়ছে এখন ছেলেটা। হ্যাঁ, আছে। এবার কি হবে? গল্প তো টান টান উত্তেজনাপূর্ণ জায়গায় চলে গেছে, বলবো। তার আগে একটা বিশেষ ঘোষণা। এটাকে বলা যেতে পারে গল্পের হাফ টাইম। এবার একটু বিজ্ঞাপন বিরতি। না, বিজ্ঞাপন বিরতি নয়, তোমাদের কয়েকটা তথ্য জানাবো। প্রথম, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ব্যাপারে। তোমরা প্রত্যেকে জানতে চাইছো কবে প্রকাশিত হবে। আমি বলেছিলাম এপ্রিলের প্রথম সপ্তাহ, তারপর তোমরা দেখলে ইংরেজি সিলেবাসটা হঠাৎ করে বদলে দেওয়া হলো। সবকিছু ঠিক করে আমরা আগামী সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এপ্রিলের 10 তারিখ নাগাদ সম্রাট এক্সক্লুসিভ থার্ড সেমিস্টারের বইগুলি প্রকাশ করব। বই প্রকাশের আগে বই দেখিয়ে কোন কোন সাবজেক্টের বই বেরোচ্ছে, অনলাইনে কিভাবে পাবে, দোকানে কিভাবে পাবে, কোথাও না পেলে কি করবে, বইয়ের দাম কত, সব তথ্য তোমাদের আমি জানিয়ে দেব। এবার দ্বিতীয় আপডেট, সম্রাট এক্সক্লুসিভ অ্যাপের ব্যাপারে। আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, গুগল প্লে স্টোরে যাও, ডাউনলোড করে নাও সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ। অ্যাপ ডাউনলোড করবার পর তোমরা দুটো লগ ইন অপশন পাবে, মানে অ্যাপে রেজিস্ট্রেশন, একটা হোয়াটসঅ্যাপের থ্রুতে, একটা অল্টারনেটিভ প্রসেস। তোমরা অল্টারনেটিভ প্রসেস চুজ করে সেখানে নিজের মোবাইল নাম্বার এন্টার করলে ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করে নাও। এরপর তোমার কাছে তোমার নাম এবং ইমেল আইডি টাইপ করতে বলা হবে, টাইপ করে ফেলো। তোমাদের বাঁ হাতটা যেদিকে থাকবে ফোন ধরার পর, বাঁ হাতের ওপরের দিকে দেখবে সম্রাট এক্সক্লুসিভ লেখার পাশে এরকম তিনটে লাইন আছে, সোজাসুজি লাইন বা 3 ডট যেটাকে বলে। ওখানে ক্লিক করলে ফ্রি মেটেরিয়ালস বলে অপশন পাবে। সেখানে তিনটে অপশন আছে। ফ্রি মেটেরিয়ালস এর মধ্যে ডকুমেন্ট, সেখানে তোমাদের জন্য ফ্রিতে আমি অনেক পিডিএফ আগামীতে আপলোড করব। নেক্সট আছে ভিডিও, সেখানে তোমরা বিনামূল্যে একাধিক ভিডিও দেখতে পারবে তোমাদের ক্লাসের জন্য। তারপর আছে টেস্ট, সেখানে তোমরা একাধিক অনলাইন মক টেস্ট বিনামূল্যে দিতে পারবে। এছাড়া অ্যাপে আরেকটি পরিষেবা আছে, সেটা আমরা অ্যাপের থ্রুতে আর কি পরিচালনা করছি, এটা অ্যাডিশনাল। সেটা হলো যারা আমার কাছে অনলাইন পড়তে চাইছো তাদের জন্য, তারা অ্যাপে যাও। অ্যাপে গেলে দুটো অপশন পাবে, একটা 11দের জন্য অনলাইন ব্যাচ আর একটা 12দের জন্য। তোমরা যেহেতু 12, তোমরা 12-এর অনলাইন ব্যাচে যাও। একটা ন্যূনতম অর্থমূল্য আছে, সেটা বাই বা পেমেন্ট অপশনে ক্লিক করো। করবার পর অনলাইনের তথ্য দিয়ে পেমেন্ট করে নিলে তুমি আমার যে অনলাইন ক্লাস আগামী 15ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে, যেখানে রেকর্ডেড ভিডিও, পিডিএফ, লাইভ ক্লাস সবকিছু থাকবে, সেই ক্লাসে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো। মনে রাখবে এই কোর্সে কিন্তু দুটো সেমিস্টারই আমি তোমাদের পড়িয়ে দেবো, অর্থাৎ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, পুরো গোটা বছরটা আমরা একসঙ্গে পড়বো। যারা অনলাইন ক্লাসে যুক্ত না হয়ে ইউটিউব ভিডিও দেখিয়ে সন্তুষ্ট, কোনো অসুবিধে নেই, তোমরা ইউটিউব ভিডিও দেখো। অ্যাপে ধীরে ধীরে, এখনো তো বই আসেনি বলে আমি আপলোড করিনি, অ্যাপে ধীরে ধীরে তোমাদের জন্য আরো ভিডিও, আরো ফ্রি টেস্ট, আরো পিডিএফ এগুলো কিন্তু আপলোড হবে। সেগুলো দেখেও তোমরা অনেকটা সমৃদ্ধ হতে পারবে। এই জায়গাতে তোমাদের অনেকের একটা প্রশ্ন, স্যার পেমেন্ট করতে গেলে অনলাইনে পেমেন্ট করতে বলছে, আপনারা কি কোনো কিউআর কোড দেবেন? না, আমাদের গোটা বিষয়টা অ্যাপের মাধ্যমে হবে। তুমি অ্যাপে গিয়ে যে নির্দিষ্ট কোর্স নেবে, ভালো করে দেখে নেবে 11 না 12, অনেকে গুলিয়ে ফেলছো। তোমরা কিন্তু 12-এর কোর্সটা, 12-এর কোর্সে যাও, সেখানে দেখতে পাবে বাই অপশন, ক্লিক করো। সেখানে গিয়ে তুমি গুগল পে, ফোন পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অ্যামাজন পে, মুভিকুইক এগুলো সিলেক্ট করে ওখান থেকে পেমেন্ট করে দিতে পারো। যাদের অনলাইন পেমেন্টের অপশন নেই তারা বড় দাদা দিদিদের সাহায্য নাও, কিংবা যে দোকানে মোবাইলের রিচার্জ করে দেয় তাদের কাছে গিয়ে বলো আমার এই পেমেন্টটা করে দিন। আশা করি তোমরা অনলাইন কোর্সে যুক্ত হতে পারবে। এবার দেখে নেব গল্পের পরের অংশ।
আমরা কোন পর্যন্ত গল্পটা পড়েছিলাম? হঠাৎ মোড়ল বলল, তোর স্বামী নেই তো ঠিক আছে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে। তার স্ত্রী অর্থাৎ পোর্টরাজের স্ত্রী দূর্পদ বলছে, হ্যাঁ আমার ছেলে বাড়িতেই আছে, ও হাই স্কুলে পড়ে। ওর কথাই বলছি, হ্যাঁ বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোর্টরাজ বলা যায়? মোড়ল বলছে, পোর্টরাজ যদি নাও হয় এখন থেকে ওকেই পোর্টরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোর্টরাজ থাকতেই হবে। ওর বাবা যদি পোর্টরাজ না হয় তার বদলে ওই ছেলেকেই পোর্টরাজ হতে হবে, তা থাকতেই হবে। কিন্তু শুধু বাক্যিতে কি পোর্টরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। কাউকে পোর্টরাজ করতে গেলে দেবীর কাছে মানত করতে হয় যে মা আমার এই কাজটা হলে তাকে পোর্টরাজ করা হোক। করুক না, ও কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোর্টরাজ তো দরকারই, তাছাড়া গ্রামের জন্য আমাদের তো একজন পোর্টরাজ দরকারই। দূর্পাতের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। এখানে তোমাদের দিতেই পারে দূর্পাতের বড় ছেলের নাম কি, আর আমাকে এবার 3 নাম্বার দিয়ে কমেন্ট করবে কাক কোন গাছের ডালে ডাকছিল। আমি উত্তরটা বলেছিলাম, 3 দাগ দিয়ে উত্তরটা লেখো। দূর্পাতের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। সে যতই শোনে ততই ঘামে। বাকি জীবন দেবীকে পিঠে করে নিয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। সে ভাবলো, কি সারা জীবন আমাকে দেবীর সেবায়ত হয়ে কাটাতে হবে? সে রেগে গেল, নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হলো। ইতিমধ্যেই মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাটাই মায়ের কোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোর্টরাজ হলে সারা জীবন তোকে পোর্টরাজ হয়ে থাকতে হবে। আর কি ওর মা বলছে, হ্যাঁ তো খারাপ কি, ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, এটা দেয় কোন কি বিষয় পড়ার কথা বলা হয়েছে? তো পোর্টরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তা তো ভাবতে হবে। কিন্তু ওর কেমন লাগে, ওইটুকু ছেলে, ওকে যদি পোর্টরাজ বানানো হয় সেটা তো শুনতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। ওর মা বলছে, শুধু গ্রাম নয়, গ্রামের কথাও ভাবতে হবে, আমার ছেলের কথাও ভাবতে হবে। ওকে পোর্টরাজের মতো সাজিয়ে দেবীর সেবায়ত বানালে ওর বাকি জীবনের কি হবে? হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের, মানে খুব রাগী, সে একগুয়ে টাইপের লোক, সে কর্কশভাবে বলে উঠল, ছাড় ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস না? হ্যাঁ না না বল, হ্যাঁ কি না বল, গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো। লাফিয়ে উঠে সে হাতে মুঠি করলো, সে হাত দুটো রাগের চোটে মুঠ করে ধরলো নিজের। রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে, তার চোখ বড় হয়ে গেল, মনে হচ্ছে রাগের চোটে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দূর্পদ ঠিক সেই সময় জবাব দিলে, এরম কথায় মায়ের রাগ কি পড়বে? এই রকম কথাতে মায়ের রাগ কি পড়বে? মোড়ল দূর্পাতকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামগুলোর লোকেরা ফিরে গেল। এই সব বলে যে তোর ছেলেকে বানাতেই হবে, এই সব ভয় দেখিয়ে গ্রামের লোকেরা ফিরে গেল। দূর্পদ বোঝে না কি করবে। দূর্পদ বুঝতে পারছে না এবার সে কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে, সে ঘরে গিয়ে মেঝের উপর শুয়ে পড়ে নিজের কপাল চাপড়াতে লাগলো, হায় রে কি সর্বনাশ হলো, আমার ছেলেকে এখন ওরা পূজারি বানাবে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। অসুস্থ দামা ফ্যাল ফ্যাল করে নিজের স্ত্রীর দিকে তাকায়। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দূর্পদ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়, দেখে সে মারি আইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। তার ছেলে মারি আইয়ের যে স্থান বা পূজার বেদি, সেই দিকে হনহন করে যাচ্ছে। চেঁচিয়ে তাকে ডাকলো, মানে স্ত্রী দূর্পদ পোর্টরাজের স্ত্রী চেঁচিয়ে তার ছেলেকে ডাকছে, আনন্দ আনন্দ, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। সে যেন কিছু একটা ভাবনা, কিছু একটা ভয় ভীতি শঙ্কা কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে, সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়, স্নান করতে যায়। চান সেরে
ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে, সে মন দিয়ে শোনে। বাড়িতে দেখছে কিছু লোক এসেছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে, সেটা সে মন দিয়ে শোনে। শুনেছ, মা নিজে গায়ের ধারে গিয়ে বসে আছেন। ওরা কি বলেছিল, তোমার ছেলেকে পোটরাজ বানাবো, তাকে দিয়ে আমরা যাত্রা বার করব, মাকে এই গ্রামের বাইরের সীমানায় রেখে আসব, মায়ের আর কি রোষ ক্রোধ তাহলে এই গ্রাম থেকে চলে যাবে। কিন্তু গ্রামের লোকেরা বলছে, দেখেছো মা একা একা গ্রামের বাইরে চলে গেছে। হাগ ভগবান, গেলেন কি করে? আরেকজন বলছে, বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসারই ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা। সবাই বলছে, আরে দেবীর কি লীলা, প্রত্যয় যায় না। একজন বলছে, দূর, প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস হয় না, যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। আরে মাকে দেখে মনে হচ্ছে গ্রামের বাইরে গিয়ে মা খুব খুশি। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। তো মায়ের গলার হার কি দিয়ে তৈরি ছিল? এমসিকিউ এর ভালো একটা প্রশ্ন। রূপোর চক্ষু সামনে চেয়ে আছে, মায়ের চোখ কিসের নির্মিত ছিল সেটা সামনের দিকে চেয়ে আছে। তাই কি খালি, সারা গা সেখানে ভেঙে পড়েছে। শুধু কি তাই, মায়ের ওই মূর্তির সামনে সারা গ্রামের লোক ছেয়ে ধরেছে। দুর্পাত মাঝে এসে পড়ে। সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজেই বেছে নিয়েছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। গ্রামের লোকের বিশ্বাস মা আনন্দিত হয়ে গ্রামের বাইরে চলে গেছেন, এবার গ্রাম থেকে অভিশাপ কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। পোট্রাজ বটে। সবাই বলছে, বাহ, এই ঘটনাই তো বোঝা যায়, এই ঘটনা থেকেই তো বোঝা যাচ্ছে দামাকে দেবী কত ভালোবাসেন। দামা আমাদের একদম খুব ভালো পোটরাজ। বলেছ ভাই, দুর্পথের আর খুশি ধরে না। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। গ্রামের লোকেরা বলা শুরু করলো, এই দামা এই আমাদের পোটরাজ দেবীকে এত ভক্তি করত, তাই দেবী নিজেই আজ হেঁটে গ্রামের বাইরে চলে গেছেন। লোকেরা বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল, দামা এই কথাগুলো শুনতে পেল, দেখে যেন বল ফিরে এলো। দেখবে আমাদেরকে উৎসাহ দিলে আমরা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। সারাক্ষণ যদি কেউ বলে তুই পারবি না, তোর শরীর খারাপ, তখন আরও খারাপ লাগে। কিন্তু সবাই যখন দামার প্রশংসা করছে, দামাও কিন্তু আস্তে আস্তে সুস্থতা ফিরে পাচ্ছে। উঠে বসে জল চাইল সে, খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। এখানে ভাতের পায়েস বলতে সম্ভবত ফেনা ভাত বোঝানো হয়েছে। বেশ ভালো বোধ করতে লাগলো সে। আমাকে এবার পরের প্রশ্নের উত্তর দেবে, আশা করি সবার এই প্রশ্নের উত্তরটা জানা। দামা বা দুর্পথ বা পোটরাজের ছেলের নাম কি ছিল এবং সে হাই স্কুলে কোন বিষয় নিয়ে পড়তো, এটা আমাকে কমেন্টে লিখে জানাও। তাকে উঠে বসতে দেখে দুর্পথ একটু ঠান্ডা হলো। স্বামীকে সুস্থ হতে দেখে দুর্পথ একটুখানি ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। তার স্বামী দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ খাড়া হয়ে উঠে দাঁড়াচ্ছে। এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলো। আকাশের দিকে তাকিয়ে, অর্থাৎ আকাশে ভগবানের দিকে তাকিয়ে সে হাত জোড় করে বলছে, ভগবান, মা, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দিলে, তোমাকে কৃতজ্ঞতা, তোমাকে ধন্যবাদ। পরবর্তী দু লাইন সম্ভবত ভুল করে ছাপা হয়ে গেছে এখানে, এটা গল্পের প্রথম দিকে ছিল এই লাইনটা। তো গল্পটা এই রকম যে দুর্পথ দেবীর দিকে তাকিয়ে আকাশে নমস্কার করছে। গ্রামের সবাই থালায় নারকেল আর নিবোধ মানে নৈবেদ্য নিয়ে গায়ের ধারে চলেছে। নৈবেদ্য মানে পুজোর উপকরণ। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে, মানে এমন জোরে পুজো অর্চনা হচ্ছে যে কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছয়। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তরা উল্লাসে চেঁচিয়ে বলে, মারিয়াই কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। এই দেবীর প্রতি ভক্তি উল্লাস শুনে দামা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।
তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়, দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি, সবাই আনন্দ সহকারে বলছে, মারিয়াই কি জয়, দামা পোটরাজ কি জয়। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। দামা খুব আনন্দ পায়, তার মুখ আলো হয়ে ওঠে। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়, আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। পরের প্রশ্ন উত্তর লিখবে যে দামা বা পোটরাজ অসুস্থতা থেকে উঠে বসার সঙ্গে সঙ্গে কি চেয়েছিল, এটা আমাকে উত্তরে লিখে জানাবে। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দূরপথ বাইরে দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দূরপথ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দর কথা শুনে দূরপথের মাথা নেমে আসে, মাথা নিচু করে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবারে হাসে আনন্দ। তোমরা দেখতে পাচ্ছ অনুবাদকের নাম লেখা সুনন্দন চক্রবর্তী। লাস্ট লাইন, গোটা গল্পটা পড়বার পর এবারে হাসে আনন্দ। আনন্দের হাসির কারণ তোমার কি মনে হচ্ছে? আমাকে কমেন্টে তোমার নাম, তোমার স্কুলের নাম, আমার আজকের এই গল্প পড়ানো কেমন লাগলো এবং আনন্দের হাসির কারণ একটা কমেন্টের মধ্যে অবশ্যই লিখে দাও। আমি প্রত্যেককে, যারা একদিনের মধ্যে কমেন্ট করবে এই ভিডিও পোস্টের, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই হলো সম্পূর্ণ গল্প। আমি জানি তোমরা অনেকেই লিখেছো, স্যার আপনি আমাদের ইউটিউবে বিনামূল্যে যে ক্লাস, সেখানে এমনভাবে পড়ালেন আর পড়ার দরকার হয় না। সত্যিই তাই, আমাদের ইউটিউবের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলেই যথেষ্ট। তবুও বললাম, যারা অনলাইনে পড়তে চাইছো আসতে পারো। আর মনে রাখবে, আমি নীতি আদর্শের দিক থেকে কখনো বিচ্যুত হই না। আমার মনে যদি আর কি কটু চিন্তা থাকতো, আমি কি করতাম, আগে অনলাইন ক্লাসে শুরু করতাম, সবার কাছ থেকে পেইড কোর্স চালু করতাম, যারা টাকা দিয়ে পড়ছে তাদের ভিডিও দিতাম, পরে অল্প স্বল্প তোমাদের দিতাম। আমি উল্টোটা করছি। আমার অনলাইন ক্লাস শুরু হবে এখনো ঢের দেরি আছে, 15ই এপ্রিল থেকে। তার আগে আমি কিন্তু একদম যেভাবে পড়ানো উচিত, তুমি বলো কেমন লাগলো আজকের পড়া, সেভাবে কিন্তু বিনামূল্যে ইউটিউবে পড়িয়ে দিয়েছি। আমি এমন নই, আমাকে সেই সব মানুষের সঙ্গে মিলিয়ে ফেলবে না যে আমি তোমায় বললাম আমি তোমাকে একটা স্পেশাল পিডিএফ দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করো বলে আমি তোমায় বললাম হোয়াটসঅ্যাপে গেলে নাও, আমার কাছ থেকে কোর্স না নিলে দেবো না, এরম নয়। সমস্তটাই তোমরা এখান থেকে বিনামূল্যে পেয়ে যাবে। এরপরে যাদের প্রয়োজন হবে তারা আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ বই সংগ্রহ করতে পারো। যাদের মনে হবে আমার কাছে পড়লে উপকার হবে, বা যারা টিচার পাচ্ছ না, তারা অনলাইনে পড়তেও পারো। তোমাদের জন্য ইতিমধ্যেই অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটির আলোচনা পোস্ট করেছি, বাকিগুলি ধীরে ধীরে দেব। তোমরা অনেকেই বলতে পারো এটা দিন ওটা দিন ওটা দিন। দেখো, আমি একদিনে সব ভিডিও দিয়ে দিলে সবটা তো তোমার পড়া হবে না। আমি যেটুকু যেটুকু দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা সেই ভিডিওগুলো দেখো, সেই গদ্য পদ্যগুলো মনোযোগ দিয়ে পড়ো, ভালো করে রিভিশন দাও। আমরা তারপর পরের গল্প, পরের কবিতা বা পরের গদ্যটা আলোচনা করে দেব। কেমন? সবাই ভালো থেকো। ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য, বলা ভালো এতক্ষণ ধরে আমার সঙ্গে ক্লাস করবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।